সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে এবং আজকের এই বিশেষ সেগমেন্ট সুরক্ষায় মানসিক স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে আমাদের শারীরিক অনেক সমস্যা হতে পারে, সেই রোগবালাই নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলি, কিন্তু একই সঙ্গে আমাদের শরীরের ভিতর যে মন বসবাস করে তার যত্ন আমরা কতটুকু নিই, সেই মনেরও কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। এবং বিশেষ করে আমাদের যে চারদিকের পরিবেশ, আমাদের সাংসারিক, আমাদের সামাজিক এবং আর্থিক সব কিছু মিলে কিন্তু মনের একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করে। এবং সেই সংকটকালীন সময়ে যখন কোনো সংকটে পতিত হয় অথবা কোনো শঙ্কার আমরা ধারণা করি, আশঙ্কা করি, তখন আমাদের মন কীরকম আচরণ করে, সেই মনের যত্ন কিভাবে নেওয়া উচিত, মানসিক স্বাস্থ্যের সুরক্ষা কিভাবে হওয়া উচিত, এই বিষয়গুলো কিন্তু আসলে এখন আমার মনে হয় আলোচনার গুরুত্ব রাখে। এবং মনের স্বাস্থ্য নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ আসলে যতটা অবহেলার স্বীকার করি বা হই, সেটি থেকে বেরিয়ে আসার এখন সময় হয়েছে। আমরা বর্তমান সময়ের এই সময়ে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করতে চাই, কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়, প্রফুল্ল রাখা যায়, নিজেকে পরিবেশের সাথে আমরা অভিযোজিত করতে পারি, সে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। এবং সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার তাজুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আসলে খুব এমন একটি বিষয় এবং এমন একটি সময় আপনার সাথে আলোচনায় যুক্ত হয়েছি যে আলোচনাটি আমাদের অনেক দর্শকদের জন্য আমি মনে করি যে একটি প্রতিকার হয়ে দাঁড়াবে, তাদের মনের উৎসাহ যোগাবে। সেটি হচ্ছে যে আসলে আমরা বলছি সংকটে শঙ্কায় মানসিক স্বাস্থ্য আজকের আমাদের আলোচনার বিষয়। তো এই সংকট এবং শঙ্কা আমাদের জীবনে আসলে কখন তৈরি হয় বা কতভাবে তৈরি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। খুবই সংকট এবং শঙ্কার সময় আপনি প্রশ্নটা করেছেন। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, দাম্পত্য জীবনে, এমনকি কখনো কখনো রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক সময়েও সংকট তৈরি হয়। এবং সংকটের সময় তো শঙ্কা হবেই, আশঙ্কা হবেই, এবং অন্য সময়ও ধারণাগতভাবেও আমরা আশঙ্কায় ভুগি, সংকটে ভুগি। এখন এই সংকট কখন বলি আমরা? সংকট হচ্ছে এক ধরনের ক্রাইসিস যখন আমরা বলি, সন্ধিকাল যখন এটাকে বলি, এমন একটা সময়, এমন একটা অবস্থান, এমন একটা পরিবেশ, যে পরিবেশটা স্বাভাবিক নয়। আমাদের স্বাভাবিকভাবেই আমরা যে যাবতীয় কর্মজীবন যাপন করি, জীবিত যাপন করি, ওই সংকটকালীন সময়টা এমন একটা সময় যেটা আমাদের স্বাভাবিক জীবন প্রবাহকে ব্যাঘাত করে, ক্ষতিগ্রস্ত করে, এবং আমাদের ব্যক্তি জীবনে, কর্মজীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে এমন একটা অস্থিরতা, এমন একটা মানে অবস্থায় তৈরি করে যে আমরা আটকে পড়ি, আমরা বন্দী হয়ে পড়ি। যেমন কোভিডের সময় একটা সংকটকালীন সময় ছিল, এটা হলো মানে সার্বিকভাবে। কিন্তু কথা হচ্ছে যে ওটা আন্তর্জাতিকভাবেও সংকটকালীন ছিল। কিন্তু অনেক সময় ব্যক্তি জীবনেও দারুণ সংকটে পড়ি, দাম্পত্য জীবনে আমরা সংকটে পড়ি, পারিবারিক জীবনেও সংকট পড়ি। এই যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, এমনকি সামাজিক জীবনে যে সংকট করি, আমরা মূলত সেদিকে দৃষ্টি রাখার চেষ্টা করছি। আমি একটি কথা বলি যে আমাদের যে স্বাভাবিক যে জীবন, মানে আমরা প্রাত্যহিক যে জীবন যাপন করি, যেটি রুটিন একটি থাকে, প্রত্যেকেরই নিজস্ব একটি রুটিন থাকে। সকালবেলা বাচ্চাদের স্কুলে যাওয়া, অফিস যাওয়া, সন্ধ্যায় ফেরা, তারপর কোনো এন্টারটেনমেন্টে বাইরে যাওয়া, এই যে স্বাভাবিক জীবনের যে সাইকেলটি যখন ব্যাহত হয় মূলত কোনো সংকটকালীন সময়ে, যে বাইরে যেতে পারছে না, বা হয়তোবা কোনো আশঙ্কা থেকে, ভয় থেকে, অথবা সামাজিক কোনো কারণে, তো সেই সময়ে আসলে এই যে চ্যালেঞ্জগুলো তাকে সম্মুখীন হতে হয়, এর কারণে কি কি উপসর্গ আসলে তৈরি হতে পারে, মানসিক উপসর্গ কি কি তৈরি হতে পারে? জি, খুবই। আমি একটু উদাহরণ দিতে পারি। আমি এই যে বর্তমানে যে কিছুটা সংকট যাচ্ছে আমাদের, বিভিন্ন কারণেই গেছে, সামাজিক এবং ইয়ার কারণে যে অস্থিরতা চলছে। আমি গত সপ্তাহে কয়েকটা রোগী পেয়েছি এরকম। এই সংকটকালীন কারণে আমি এটাকে এই জন্যই গুরুত্ব দিতে চাচ্ছি মিডিয়ার মাধ্যমে সবাইকে। আমরা হয়তো মনে করতেছি যে এই যে সংকট চলছে, এটা বোধহয় শারীরিক এবং অন্যান্য দিকটি আমরা বেশি লক্ষ্য করছি।
এই সংকটের সময় এবং এই যে একটা ক্রান্তিকালের সময়ের কারণে এটা যে এক ধরনের মানসিক যে চাপ হয় তৈরি করছে। এই চাপের কারণে কমপক্ষে 15 থেকে 20% ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়। একেবারে কয়েকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। এগুলো অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, মানে তাৎক্ষণিক চরম মানসিক চাপে তারা বিপর্যস্ত হয়, ভেঙে পড়ে। 2 নম্বর হচ্ছে যে তারা উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক, ভয় নামে কিছু রোগ আছে আমাদের, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, এগুলিতে ভুগতে পারে। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে, যে রোগীটা আমি দেখেছি সেটা হচ্ছে ডিপ্রেশনে ভুগে, অশান্তি, কান্নাকাটি, হতাশা, বিষণ্ণতায়, অবসাদে তারা ভেঙে পড়ে। আরও কিছু কিছু ক্ষেত্রে যাদের বংশগত দ্বারার ঝুঁকি রয়েছে তাদের কিন্তু আরেকটি বড় যে সাইকোসিস জাতীয় যেটা বলি, অনেকটা উন্মাদের মতন বা ইয়ার মতন ব্রেন খারাপ হয়ে যাওয়ার মতন যে সমস্ত রোগ আমরা বলি যেগুলিকে, সেগুলিও আসতে পারে। আমি 2টা রোগী এরকম দেখছি। একটা হচ্ছে বিষণ্ণতা, একেবারে কান্নাকাটি, ভালো লাগে না, একেবারে স্থবির হয়ে গেছে। আবার আরেকটা দিচ্ছে, একটা ওই যে সাইকোসিস যেটা বললাম, সে মানে সন্দেহ ভুগতেছে, কেউ মেরে ফেলবে, তাকে আক্রমণ করবে, এরকম জাতীয়। অর্থাৎ সংকটের সময় এরকম ব্যক্তি পর্যায়ে বিভিন্নভাবেই তার মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং বিপর্যয় হতে পারে। আরেকটি জিনিস হচ্ছে সংকট এবং সংখ্যা সবসময় যে বাস্তব থাকতে হবে এমন কথা নেই। অনেক ক্ষেত্রে মনোগত ধারণা থেকে আমরা মনে করেন পরীক্ষা সামনে থাকলে অনেকেই পরীক্ষা ভীতিতে থাকে, বাঘ সামনে থাকলে আমরা বাঘের ভয় পাব। কিন্তু আমাদের মন মস্তিষ্কে এই যে ভয়, ভীতি, আতঙ্ক, এই ব্যাপারটা একটা কেন্দ্র থাকে, কিছু কেন্দ্র থাকে। আমরা আদিমকালে যখন সংগ্রাম করতাম তখন এরকমই ভয় ভীতি, তাৎক্ষণিকভাবে ভয় ভীতি থাকতো। সামনে একটা হয়তো প্রাণী আসলো, আঘাত করতেছে, আমাদেরকে হয় মোকাবিলা করতে হবে, মোকাবিলা করা মানে ফাইট, অথবা পালাইয়া যেতে হবে, ফ্লাইট, হ্যাঁ, অথবা ভয়ে একেবারে জমে যাব, ফ্রিজ। এই 3 ধরনের রেসপন্স হয়। আমরা যখন সংকটে পড়ি, বড় রকমের মানে ইয়ার মধ্যে পড়ি, আতঙ্কের মধ্যে পড়ি, তাহলে আমরা সাধারণত মানুষরা 3 ধরনের প্রতিক্রিয়া দেখাই বা সাড়া প্রদান করি। একটা হচ্ছে আমরা অ্যাটাক করি, আক্রমণ করি, কারণ আমাদের বাঁচতে হবে, এটা হচ্ছে ফাইট। 2 নম্বর হচ্ছে যে না, আমি বুঝতেছি যে এই অবস্থায় আমি আক্রমণ করে পারবো না, অতএব আমাকে বাঁচতে হলে আমাকে পালিতে হবে, তখন দ্রুত আমরা পালাই, ফ্লাইট। আর 3 নম্বর হলো ফ্রিজ। এই দুইটা করতে পারতেছেন। এই দুইটা করতে হলে তো শক্তি মোবিলাইজ করতে হবে, কিন্তু ভয়ে আতঙ্কে এমনভাবে শরীর মন জমে যায়, বরফের মতন জমে যায়, একেবারে স্থির, হ্যাঁ, স্থায়ী হয়ে যায়, স্থবির হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। তাহলে এই 3টা ফাইট, ফ্লাইট, ফ্রিজ, আমরা এইভাবেই কিন্তু প্রতিক্রিয়া করি। এখন আপনি ভাবতে পারেন এটা সত্যি বিপদ সামনে থাকতে পারে, অথবা বিপদের শঙ্কা যেটা আমরা বলি, মনোগতভাবে আশঙ্কা করতেছি, বোধহয় এরকম হবে, হুমকি মনে করতেছি, থ্রেট মনে করতেছি। এই থ্রেটটা বাস্তব হইতে পারে এবং মনোগত আর ধারণাগত আসতে পারে। তো এইভাবে যদি মনোগত, ধারণাগত হোক অথবা বাস্তব হোক, যেভাবেই হোক, এই সংকটে বা চাপের মুখে আমাদেরকে সুস্থির থাকতে হলে আমাদের কী কারণে এগুলি ব্রেন মেকানিজম আছে, আমি সেটা হয়তো গেলে একটু বেশি হয়ে যাবে, তবু বলে রাখি, আমাদের ব্রেনে কতগুলি সুরক্ষা ব্যবস্থা আছে এরকম ভয়, ভীতি, আতঙ্ক থেকে ব্যবস্থার জন্য, যার ফলে যখনই ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম ফাইট, ফ্লাইট, এটা কেমনে করে আমরা করে আমাদের মানে স্ট্রেস যে মেকানিজম আছে, যার ফলে এড্রিনালিন আমাদের নির্গত হয়। এড্রিনালিন হচ্ছে পুরা শরীরে গিয়ে আমাদেরকে যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য প্রস্তুতি করে। হ্যাঁ, এটা হয় আমাকে আক্রমণ করার জন্য হোক অথবা পালিয়ে যাওয়ার জন্য হোক। হ্যাঁ, ওই যে আগে যেটা বললাম সেটা। তো এখন ওই যে বললাম ভয়ের কেন্দ্রগুলি বা আতঙ্কের কেন্দ্রগুলি যেগুলি আমাদের রয়ে গেছে, মানে এটা বিবর্তনের কারণে অনেক আদিমকাল থেকেই শুরু হয়ে গেছে, এখনও সেগুলি সুপ্ত অবস্থায় আছে। অতএব তাৎক্ষণিকভাবে কোনো রকমের সংকট, সেটা
ব্যক্তি জীবনে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সংকট দেখা দিলে ওই কেন্দ্রগুলি সক্রিয় হয়ে ওঠে, অ্যাক্টিভেটেড হয়ে ওঠে। সেই আগের মতন ওই যে আমরা উদ্ভ্রান্ত হয়ে উঠি, আমরা অ্যাটাক করতে চাই, আমরা পালিয়ে বেড়াতে চাই, বা ফ্রিজ হয়ে থাকি। এখন আবার ধারণাগতভাবে হইতে পারে, বাস্তব জীবনে না হতে পারে। এখন এগুলির বিশ্লেষণ করতে গিয়ে আমরা হয়তো আরও পরবর্তীতে দেখব যে এগুলির মনোসামাজিক কি কি লক্ষণ থাকে আপনি বলতে চাচ্ছিলেন। আমি কয়েকটা লক্ষণের কথা বলে ফেলি। অস্থির লাগবে, উদ্বেগ লাগবে, ঘুম হবে না এবং মাথা ব্যথা করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, পেটের সমস্যা হতে পারে, খাওয়া দাওয়ার প্রতি বুক ধড়ফড় করতে পারে, বুক চেপে আসতে পারে, খাওয়া দাওয়ার অরুচি হতে পারে, আর শরীরে জ্বালা পোড়া করতে পারে এবং বমি হওয়া, বমি ভাব, মাথা ঘুরানো, এরকম অনেক বিভিন্ন রকমের শারীরিক লক্ষণ থাকবে। আর সবচেয়ে বড় একটা জিনিস অনিদ্রা, নিদ্রাহীনতা, ঘুমের অভাব এবং সবসময় এক ধরনের আতঙ্কের মধ্যে থাকা, অস্থিরতা এবং অবসাদে অবসাদে মানে আসলে সত্যিকার অর্থে যে এই সময়ের যে লক্ষণগুলোর কথা বললেন, যে এগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকেরই আসলে বিভিন্ন সময়ে হচ্ছে বা দেখা দিচ্ছে, অল্প পরিমাণ বা পরিমাণটি হয়তো ভিন্নভাবে হতে পারে। একটি প্রশ্ন আসলে একই সঙ্গে চলে আসে যে আমরা দেখছি যে ব্যক্তি বিশেষে এই যে স্ট্রেস কোপ আপ করার যে ক্ষমতাটি বা শঙ্কা বা সংকট মোকাবেলার যে ক্ষমতাটি, সেটির ভিন্নতা দেখা দেয়। একই পরিবারের দুজন সদস্য দেখা যাচ্ছে একজন ভীষণ আতঙ্কিত হয়ে পড়ছেন, আরেকজন সাহস নিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন অথবা সিচুয়েশন হ্যান্ডেল করছেন। এই ব্যক্তি বিশেষের পার্থক্যের কারণটি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটাই কিন্তু শিক্ষণীয়। আজকের অনুষ্ঠানে সবাইকে, পরিবারের লোকদেরকে, গার্জিয়ানদেরকে, শিক্ষকদেরকে অথবা অন্যান্য যারা শুভাকাঙ্ক্ষী আসে সবাইকে এটা জানতে হবে যে আসলে সবাই তো মানসিকভাবে বিপর্যস্ত হয় না। এবং এই জন্যই কিছু লোক বাংলারে বলে, আমি বলছি ঝুঁকিপূর্ণ, হ্যাঁ, তারা স্বাভাবিক পর্যায়েই এই এখন তো আমরা সংকট এবং সংখ্যার কথা বললাম, ওই সময় মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতেছি। স্বাভাবিক পর্যায়ে নর্মাল অবস্থায়ও যে স্বাভাবিক যে জীবনযাপনের যে চাপ, জীবনযাপনের যে চ্যালেঞ্জ, দাবি, ডিমান্ড, এগুলির সঙ্গে তারা অভিযোজন করতে পারে না, এগুলির সঙ্গে মানিয়ে নিতে পারে না, খাপ খাইয়ে নিতে পারে না। তারা অল্প অবস্থাতেই উদ্বিগ্ন হয়, উৎকণ্ঠিত হয়, ভেঙে পড়ে, কেউ কান্না করে, কেউ হতাশ হয়। মানে আমরা যখন স্বাভাবিক অবস্থা বলি, আপনার ঘরে আমার ঘরে দেখবেন, আপনি যে উদাহরণটা দিলেন, চাপের মুখে অথবা চ্যালেঞ্জের মুখে অথবা সমস্যার মুখে অনেকেই এগুলিকে পাত্তাই দেয় না, কি কোনো ব্যাপারই না, সোহাট বলে চলে যায়। আর কেউ তেমন কোনো সমস্যা নয়, বরং ছোট সমস্যাটাকে বিশাল এবং বড় করে ভাবে, বা মনে হয় তার কাছে, মনে হয় যেন সে অতল গহ্বরে পড়ে গেছে, এখান থেকে সে উঠে আসতে পারবে না। হ্যাঁ, এই যে মনোবিকার, এগুলি কারণ হচ্ছে, আপনি যেটা জানতে চাচ্ছেন, এটার কারণ হচ্ছে মূলত ব্রেনের এবং মানসিক কাঠামোর, নিউরাল যে কাঠামো, সেই কাঠামো কিন্তু আমি আগেও বলেছিলাম যে আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের ব্রেনে কতগুলি কাঠামো সিস্টেম তৈরি হয়ে আসে, আমরা সেগুলিকে ভালোভাবে ব্যবহার করি যারা সুস্থ স্বাভাবিক আছে। কিন্তু যেভাবে হোক কিছু লোকের ভিতরে সেই কগনিটিভ যে স্ট্রাকচারগুলি আছে, সেই স্ট্রাকচারগুলি একটু ত্রুটিপূর্ণ, এটাকে আমরা বলি কগনিটিভ এরার, বুদ্ধির ত্রুটি। এখন কেমন একটা উদাহরণ দিই, ওই যেটা আমরা বললাম যে সামনে যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনার অনেক রকমের ব্যাখ্যা আপনি নিতে পারেন, আমিও নিতে পারি। এটাকে বিশাল ভয়াবহ বিপজ্জনকভাবে ভাবতে পারি, অথবা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারি, অথবা এটা কিছুই না এরকমভাবেও কেউ নিতে পারে। যে কিছুই না সে তো ড্যাম ক্যারো চলে গেল, আর মাঝখানে যে আছে চ্যালেঞ্জ, ঠিক আছে, সংকট আছে, সমস্যা আছে, আমি লড়বো, আমি এটাকে অতিক্রম করব। আর যে তৃতীয় মাত্রায় যে রয়েছে, যে এটাকে বিশাল ভয়াবহ আতঙ্কজনক মনে করে, তার জন্যই মানসিক। আমি আসলে এই বিপর্যয়টি নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাব। আমরা আজকে কথা বলছিলাম সংকটে শঙ্কায় মানসিক স্বাস্থ্যের যে সুরক্ষাটি নিয়ে, সেটি নিয়ে। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর।
সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন মানসিক স্বাস্থ্য সেগমেন্টে। আমরা আজকে আলোচনা করছিলাম সংকটের শঙ্কায় মানসিক স্বাস্থ্য। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। ডাক্তার তাজুল ইসলাম, আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে এই সংকটকালীন সময়ে যে রোগগুলো বা উপসর্গগুলো নিয়ে কথা বলেছি, যে রোগগুলো বিশেষ করে অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, এটি আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে ডিপ্রেশন, এই যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এই তিনটি ডিসঅর্ডার কিন্তু আমরা খুব কমনলি দেখতে পাই। তো প্যানিক ডিসঅর্ডার এবং যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই যে প্যানিক ডিসঅর্ডারকে আমরা আসলে কখন এটাকে প্যানিক ডিসঅর্ডার বলছি, কিভাবে আসলে। হ্যাঁ, আমি যে প্রথমে বলেছিলাম না যে মানুষের মনের ভিতরে বেশ কিছু ভয়, ভীতি এবং আতঙ্কের কেন্দ্র রয়েছে। আমরা যদি বাদ করি, আমরা নর্মাল যে উদ্বেগ, এটাকে আমরা অ্যাংজাইটি বলি। উৎকণ্ঠা থাকি, অস্থিরতায় থাকি, দুশ্চিন্তায় থাকি, দুর্ভাবনায় থাকি, কি হবে, কেন হচ্ছে, কি করব। হ্যাঁ, এটা দৈনন্দিন জীবনে পারিবারিক ব্যাপার নিয়ে হোক, আর্থিক ব্যাপার নিয়ে হোক, শিশুদের সন্তানদের সমস্যা নিয়ে হোক, দাম্পত্য সমস্যা নিয়ে হোক, বিভিন্ন কারণ নিয়ে আমরা প্রতিদিনই এরকম উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তায় থাকি। এটাকে জেনারেল অ্যাংজাইটি বলে। এটা যদি কারো কারো বেশি হয়, অনেক দিন যাবত মানে এই উদ্বেগ, দুশ্চিন্তা নিরন্তর চলতে থাকে, এবং এটার জন্য যদি তার মানসিক সমস্যা হয়, অশান্তি হয় এবং কাজে কর্মে ব্যাহত হয়, তাহলে এটাকে আমরা উদ্বেগ ডিসঅর্ডার বা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো। আর একটা হচ্ছে এটার থেকে ফোবিয়া হয়ে যাওয়া। হ্যাঁ, ফোবিয়া হচ্ছে যে যেই জিনিসটাকে আমরা ভয় পাচ্ছি, সেই ভয় জিনিসটা থেকে আমরা দূরে থাকতে চাই, এটাকে এড়িয়ে চলতে চাই। হ্যাঁ, আমরা যদি মনে করি ভয়টা হতে পারে কোনো, যেমন কোভিডের সময় ভাইরাসকে ভয় পাইতাম, তখন আমরা এটা থেকে দূরে থাকতাম। অথবা যে কোনো যেটাকে আমরা ভয় পাই, যেমন পরীক্ষায় কেউ যদি ভয় পায়, পড়াশোনায় যদি কেউ ভয় পায়, সেই পড়াশোনা পরীক্ষার আগেই এগুলি বাদ দিয়ে দেয়, এগুলি পারে না। ওগুলি সামনে গেলেই তার উদ্বেগ হয়, আতঙ্ক হয়, ইয়ে থাকে। তো এই ভয়টা যদি এমন হয় যে খুব মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন তারা ওই ভয়ের যে সমস্ত উপাদান আছে তার কাছাকাছি যেতেই চায় না, সেগুলিকে এড়িয়ে চলে। আর 3 নম্বর যেটা হচ্ছে আতঙ্ক, যেটাকে আপনি প্যানিক বলছেন। প্যানিক হচ্ছে ব্রেনে একটা রেড সিগন্যাল দেওয়া। আমরা যেমন ঘূর্ণিঝড়ের সময় 5 নম্বর, 7 নম্বর, 10 নম্বর সিগন্যাল, সতর্ক সংকেত দিই, 10 নম্বর বড় বিশাল সংকেত। ব্রেন এরকম 10 নম্বর একটা সিগন্যাল দেয় আমাদের মন মস্তিষ্কে যে তোমার সামনে একটা ভয়াবহ বিপদ এবং রয়েছে, হুমকি রয়েছে, এটা ভীষণ ভয়ঙ্কর। কীরকম ভয়ঙ্কর? তুমি এই মুহূর্তে হয়তো মরে যাবা, এই মুহূর্তে তোমার হৃদরোগ হবে, এরকম তোমার হার্ট স্ট্রোক হয়ে যাবে, এরকম মারাত্মক ধরনের ঘটনা ঘটবে, এরকম একটা আশঙ্কার সিগন্যাল ব্রেন দিয়ে দেয়। এটা কিন্তু বাস্তব না, সত্যি এরকম কোনো ঘটনা ঘটতেছে না বা ঘটবেও না, কিন্তু ব্রেন এরকম একটা সিগন্যাল পায়। আমি আগেও বলেছি, ব্রেন কিন্তু সিগন্যাল দেখে, বাস্তবে কি ঘটতেছে না ঘটতেছে সেটা সে দেখবে না। আপনার ব্রেন যদি ভুল করে সিগন্যাল দেয় যে এখন মহা বিপর্যয় হচ্ছে, মনে করেন এই মুহূর্তে এখন আমার হচ্ছে, ভূমিকম্প হবে, এখানে আগুন লেগে গেছে আমাদের এখানে, তখন আমরা কি করব? মহা বিপর্যয়ের মতন পড়বো না, আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়বো না, দৌড়দৌড়ি করবো না। ঠিক, এটা তোর বাস্তব কারণে। কিন্তু ব্রেন যদি ভুলভাবে এরকম দেয় যে এখন তোমার ভূমিকম্প, এই মুহূর্তে ভূমিকম্প হচ্ছে, আগুন লেগে গেছে, অথবা তোমার হার্ট অ্যাটাক হবে, তোমার স্ট্রোক হবে, তো এই ভুল বার্তাটা, সেটা ভুল না শুদ্ধ, সেটা তো ওই মুহূর্তে ব্রেন এটাতে আর যাচাই বাছাই করে না, যেহেতু ব্রেন সিগন্যালটা পাইতেছে যে ভয়ের আশঙ্কা হবে। অতএব সত্যিকার এই যে মানে ভূমিকম্পের সময় বা আগুন লাগার সময় আমরা যেরকম আচরণ করি, উদ্ভ্রান্ত হয়ে পড়ি, মৃত্যুর ভয়ে যেভাবে আমরা মানে বিচলিত হয়ে পড়ি, ঠিক একই রকম আতঙ্ক হয়। এবং প্রধান লক্ষণ হচ্ছে বুক ধড়ফড় করা, অস্থির হওয়া, বুক চেপে আসা, মনে হয় এই বোধহয় মারা যাব মনে করলে, আপনি এখন নিজেই সত্যি মারা যাব মনে করলে যা যা হবে তার প্রতিটা জিনিসই হয়। তার মানে এটা একটা ভয়াবহ রোগ। এই কারণে ভয়াবহ যে আমি মরতেছি না, কিন্তু যতবার অ্যাটাক হয় ততবারই মৃত্যুর কাছাকাছি আমি যাচ্ছি। মৃত্যুর যে ভয়াবহ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমার উপর দিয়ে যাচ্ছে। আরেকটা রোগের কথা এর সঙ্গে বলে রাখা ভালো, পিটিএসডি বলি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার।
কোনো একজন ব্যক্তি যদি এরকম কোনো ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়, কোভিডের কারণে হোক, ভূমিকম্প, ওই যে আগুন টাগুন, সে হয়তো তখন মারা যায় না, কিন্তু ভয়াবহ ঘটনার সে সম্মুখীন হয়েছিল। পরবর্তী পর্যায়ে ব্রেনে কিন্তু ওইটা ফ্ল্যাশব্যাক করে, হ্যাঁ, আবার জীবন্তভাবে আবার ওই যে এই আগুন লাগছে, ভূমিকম্প হচ্ছে, এরকমভাবে তার মাথার মধ্যে সেই জিনিসটা আবার ফিরে আসে। রিলিভিং, হ্যাঁ, নতুন করে জীবন্তভাবে সেই ঘটনার ফ্ল্যাশব্যাক করতে থাকে। তখন তাদের ভিতরেও সেই আতঙ্ক, ভয়ের সব ইয়া থাকবে। এবং আমাদেরকে যদি মানসিক চিকিৎসা দিয়ে শুশ্রূষা করা না হয়, তাহলে যারা এরকম ভয়ঙ্কর ভীতিকর পরিস্থিতির শিকার হয়েছেন, তাদের ভিতরে এই মানসিক এই রোগটা কিন্তু থেকে যাবে, পিটিএসডি যেটা বলি আছে। জি, এটি খুবই চমৎকার বলেছেন এবং এই সময়ের সাথে খুবই সম্পৃক্ত, বিশেষ করে যারা ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন বা যারা দেখছেন বিভিন্ন জায়গায়, তাদের মধ্যেও এই বিষয়টি থাকতে পারে। একই সঙ্গে আমি যে কথাটি আসতে চাই সেটি হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ার যে অতিরিক্ত ব্যবহার, অনেক সময় অতি বাহুল্য ব্যবহার, অনেক সময় কিছু অতিরঞ্জিত ব্যবহার, এই এবং সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের যে আসক্তি, এই যে ব্যাপারগুলো কি মানুষকে আসলে বিভ্রান্ত করছে বা তাকে আতঙ্কিত করছে? বা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি উল্লেখ করেছেন। আমি তো অনেকগুলো বই লিখি, আপনার কথা আছে, এই পর্যন্ত 23টা বই লিখেছি। এবারও আমি 2টা বই লিখছি। একটা হলো একটার এর ভিতরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আসক্তি নিরাময় করণীয়। আমি এর আগে মাদকাসক্তির উপর 2টা বই লিখেছি। মাদক মানে গাঁজা, ইয়াবা, হিরোইন, ওগুলি মারাত্মক আসক্তি, ঠিক আছে, কিন্তু ওটা তো স্বল্প সংখ্যক লোকের হয়। কিন্তু এখন সারা বিশ্বব্যাপী যে আসক্তি তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আসক্তি। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইন্টারনেট বলেন, ভিডিও গেমস, বিভিন্ন এগুলিতে আসক্তি নাই কোন পরিবারে? ওই তথাকথিত ওই মাদক আসক্তি তো অল্প কয়েকজনের ভিতরে আছে। এখন গড়ে গড়ে যে আসক্তি তৈরি হয়েছে সেটা হচ্ছে এই যে মানে সোশ্যাল মিডিয়া আসক্তি। এবং এটার এই জন্যই বইটা লিখেছি, খুবই গুরুত্বপূর্ণ বই। এবং এটা কি কারণে হয়, কিভাবে নিজেদেরকে সুরক্ষা দেখা যায় সেটা বলছি। এখানে আপনি যে প্রাসঙ্গিকভাবে যে কথা বলছেন সেটা এখানে উল্লেখ করতেছি যে আসলে আমরা সোশ্যাল মিডিয়ার উপর বা সব মিডিয়ার উপরই আমরা মিডিয়ার উপরই নির্ভর করি নিউজ পাওয়ার জন্য, খবর পাওয়ার জন্য। এখন সেই খবর কি সুখবর, সেই খবর কি সত্য খবর, নির্ভরযোগ্য খবর কিনা, এটা যাচাই বাছাই করার ব্যাপারটা তো আমাদের কাছে থাকে না। এবং আমরা সবসময় কোভিডের সময় আমরা সবসময় নিউজের উপর থাকতাম। এখন কোভিডের সময় যেমন ভয়ের খবর আসতো, এখনও বিভিন্ন রকমের ভয়ের, আতঙ্কের বা সংকটের খবর আসতেছে। তা আমরা যতবার এই সংকট বা ভয়ের খবর পড়ব, ততবারই কিন্তু আমাদের মন ও মস্তিষ্কের উপর সেটার প্রভাব পড়বে। তাই এখন এই যখন তখন খবর শোনা, নিউজ শোনা, সর্বশেষ আপডেট জানা, হ্যাঁ, কোনো খবর মিস করে গেলাম কিনা, এই যে একটা ভাবনা, এই ভাবনা থেকে উঠে আসতে হবে। খবর মিস করার কিছু নেই, যা হবার হচ্ছে হবে, এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু যাচ্ছে না। এখন যত বেশি মানে মিডিয়া কম দেখবেন, সোশ্যাল মিডিয়া তো বটেই, স্বাভাবিক মিডিয়াও অত বেশি দরকার নেই। আমরা কোভিডের প্রয়োজনীয় যে সংবাদগুলো সেগুলো জানা প্রয়োজনীয় খবরও খুব আমরা একসময় বলতাম যে খবর এত কিছু গুরুত্বপূর্ণ জিনিস না। হ্যাঁ, আপনার উপর দিয়ে কি যাচ্ছে আপনি মনে করতেছেন, আপনি ইনফর্ম থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, সর্বশেষ খবরটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি মানসিকভাবে আপনার এবং আপনার পরিবার সুস্থ থাকা, স্থিতিশীল আছে কিনা। এই জন্য আমরা অনেক সময় বলি যে এমন এক বনে চলে যান যেখানে ওয়াইফাই নাই, মিডিয়া নাই, কোনো কিছুই নাই, অনেক শান্তিতে জীবনযাপন করবেন। আচ্ছা, যাই হোক, এই বিষয়টি নিয়ে আমরা আরো নিশ্চয়ই কথা বলবো যে আপনার এই সমাধানের পথটি নিয়ে। তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে আমরা যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সংকটে এবং শঙ্কায় মানসিক স্বাস্থ্য নিয়ে। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। প্রিয় দর্শক, আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। সংকটে শঙ্কায় মনের যত্ন এবং মানসিক স্বাস্থ্য, এই প্রসঙ্গে কথা বলছিলাম। সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম। আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে এই সময়ে যে সংকটগুলো তৈরি হচ্ছে, কতগুলো রোগের কথা বলছিলাম, তার কিছু ডিটেলসও আমরা আলোচনা করেছি। আরেকটি বিষয় আমরা আসলে আলোচনায় আসতে চাই, সেটি হচ্ছে যে আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস বা এই সময়ে বা যে কোনো সংকটে এটি ফিনান্সিয়াল একটা ক্রাইসিস তৈরি হয়। বিশেষ করে যারা প্রতিদিন
দিন আনে দিন দিন আনে দিন খায়, অথবা যারা প্রতিদিনের অর্জনের উপর নির্ভর করে যাদের জীবন, তাদের জন্য সেটি আরো ভীষণ সংকট, এবং সংকটটি আরো বাড়িয়ে দেয়। এই ফিনান্সিয়াল ক্রাইসিসের একটি প্রভাব যদি আমাদেরকে বলতেন এই সংকটকালীন সময়ে। আমরা তো সংকট নিয়ে কথা বলতেছি। আমরা যদি সংকটের যদি করি, মানে প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার দিয়ে করি, তাহলে আর্থিক সংকটটা হচ্ছে পৃথিবীতে জীবনে সবচেয়ে বড় সংকট। অনেক আত্মহত্যা দেখেন, এমনকি আপনি বাংলাদেশে এমনকি ভারতীয় কৃষকদের আত্মহত্যা দেখবেন পড়াই। কেন তারা করে? বেশিরভাগ পুরুষরা, কৃষকরা, দরিদ্র মানুষরা আত্মহত্যা করার একটা প্রধান কারণ হচ্ছে আর্থিক সংকট। এমনকি এমন আর্থিক সংকট হয় যে শেষ পর্যন্ত আপনি পরেই হয়তো মিডিয়াতে দেখবেন, আর্থিক সংকটের কারণে বউ ছেলে মেয়ে মেরে নিজে আত্মহত্যা করে, যে আমি তো পারবো না এই সংসার। আমরা সাম্প্রতিক কিছু খবর এরকম দেখবেন। এটা খুবই ভয়াবহ একটা সংকট, কারণ মানুষের প্রত্যেক দিনে আর কিছু আপনি করেন আর না করেন, আপনার কিন্তু খাওয়া দাওয়া সংসার চালানোর ব্যাপারটাকে আপনাকে করতেই হবে। এইটা হচ্ছে 1 নম্বর বেসিক নিড। মৌলিক চাহিদা বলতে আমরা তো কয়েকটাই বুঝি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, কিন্তু খাদ্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আর্থিক উপরে নির্ভর, খাদ্যর নির্ভর করে, বাসস্থানের উপরে চিকিৎসক নির্ভর করে, তাই না? এখন যদি আপনি আর্থিক সংকটে পড়েন, আপনার চাকরি হারিয়ে যায়, অথবা আপনি কম আয় উপার্জন করেন, তা আপনার আর্থিক সংকটে পড়েন। বিশেষ করে আপনি যাদের উল্লেখ করলেন, হতদরিদ্র মানুষগুলি যারা রাস্তাঘাটে প্রতিদিন কিছু বিক্রি করে, হকারগিরি করে বা অন্যান্যভাবে বিক্রি করে, সামান্য যা পায় ওই দিনের উপার্জন দিয়েই তাদের সংসারটা চলে। এই যে বিভিন্ন সংকটের সময়, হ্যাঁ, সামাজিক, রাষ্ট্রীয় বা সংকটের সময় তাদের এই উপার্জনগুলি বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তারা নামতে পারে না। ব্যবসা বাণিজ্য, তাদের সামান্য যে বিক্রি বাট্টা, সব এগুলি বন্ধ হয়ে যায়। তা আমরা কি তাদের কেউ দায়িত্ব নিয়েছি? নিব? অতএব তারা কি করতে পারে তখন? তাদের এই যে আজকে যে উপার্জনটা, সেটার উপর নির্ভর করে তার ওই যে 4 জন 5 জনের ভরণ পোষণ হতো, সেটা তো আজকে হচ্ছে না। আজকে একদিন হচ্ছে না কেন, 1 সপ্তাহ ধরে বিষয়টি আসলে মানে আর্থিক সংকটটি তাদের এই সংকটকে আরো বেশি ঘনীভূত করে, এত ঘনীভূত করে। এটা ওই যে আগে যেগুলি বললাম, মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা, উচ্ছ্বসতা, বিষণ্ণতা, এগুলি করে, এবং সর্বশেষে এমনকি তাদের আত্মহত্যা টুকু করে। এই জায়গাটি ভীষণ গুরুত্বপূর্ণ আপনি বলেছেন, আমরা সেটি নোটে রাখছি। এবং আরেকটি বিষয় রয়েছে, বিশেষ করে শিশুরা, পরিবারের যে ছোট্ট সদস্যরা রয়েছে, তাদের ডেইলি অ্যাক্টিভিটিস, স্কুলে যাওয়া, তাদের পড়াশোনা, সেগুলো দেখা যাচ্ছে যে কম্প্রোমাইজ হচ্ছে। এই একই সংকটের সময়, যেমন কোভিডের সময় যেমন বাইরে হতে পারতো না, স্কুল বন্ধ থাকতো, তাদের খেলাধুলাও নাই, বিনোদনও নাই, আবার এদিকে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিও নাই। এটা একটা খুবই মারাত্মক অবস্থা আমাদের সম্ভাবনাময়ী প্রতিভাবান সন্তানদের জন্য। এটা খুবই, এবং এই ক্ষেত্রে কি করতে হবে মানসিক স্বাস্থ্যের জন্য পরিবারে, এবং তাদের কি করতে হবে সেটাও নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করতে হবে। আমরা আসলে এবার একটু সংকট উদ্ধারের দিকে একটু এগোই, যে সংকট উত্তরণের কিছু পথ নিয়ে আমরা কথা বলতে চাই। মানে হতাশা থেকে বেরিয়ে আসতে চাই, আমরা ভালো কিছু সামনের আলোকিত পথ আমরা দেখতে চাই। সেই জায়গাগুলো কিভাবে পরিবারের সদস্যরা বা সোশ্যাল সেফটি নেট অথবা রাষ্ট্রীয়ভাবে সেটাকে উত্তরিত করা যায়। এতক্ষণ তো আমরা সংকটের কথা বললাম, শঙ্কার কথা বললাম, এখন এগুলি থেকে পরিত্রাণ পাওয়া বা এগুলি থেকে সুরক্ষা করা বা এদিকে প্রতিরোধ করার ব্যাপারটাই খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে আলোচনার মূল বিষয়। সংকট হোক, শঙ্কা হোক, বাস্তব হোক, অবাস্তব হোক, এইরকম সমস্যার ভিতরে থাকলে বা এরকম ক্রান্তিকালে থাকলে এদের থেকে সুরক্ষার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে, আমি আগেই প্রথমে বলেছি যে কিছু ভালনারেবল, ঝুঁকিপূর্ণ লোক থাকে যারা সামান্য চাপেও ভেঙে পড়ে বা অথবা মানসিক বিভিন্ন সমস্যায় পড়ে। তাই সেই ঝুঁকিপূর্ণ লোকদেরকে আমার পরিবার দেখতে হবে, আমাদের পরিবারে সন্তানদেরকে লক্ষ্য করতে হবে, দেখতে হবে যে কেউ একজন আছে যে পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য ব্যাপারে, সব কিছু ব্যাপারে অনেক বেশি দুশ্চিন্তা করে এবং অল্পতেই সেটা নিয়ে উদ্বিগ্ন হয় এবং এটা নিয়ে সে বিষণ্ণ হয় অথবা উদ্বিগ্ন হয়ে পড়ে। এরা যারা আছে, এরা কিন্তু এই সংকটের সময় অতিরিক্তভাবে মানসিক বিপর্যস্ত হতে পারে। অতএব তাদের দিকে পরিবারের আগে থেকে নজর রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এই নজর রাখাটা নিজেরা তাকে উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া এবং সাহস দেওয়ার তো ব্যাপার আছেই,
কিন্তু যদি তাতেও না হয় তাহলে তাকে প্রফেশনাল কাউন্সেলিং, আমরা যেটা কাউন্সেলিং করি জি সে পেশাগত প্রফেশনাল কাউন্সেলিংও তাদেরকে নিতে হতে পারে, এবং আমরাও বিভিন্ন সময় এখনও সেগুলি করতেছি, আমাদের কাছে এরকম রোগী আসতেছে। জি আর 3 নম্বর হচ্ছে পারিবারিকভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা তো হচ্ছে যারা এখন ঝুঁকিপূর্ণ তাদের একত্রে আমাদের সন্তানদের লালন পালনের ক্ষেত্রে মা বাবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 4 ধরনের প্যারেন্টিং আছে, এর মধ্যে 3টে হচ্ছে ভুল প্যারেন্টিং, জি একটাই হচ্ছে সঠিক প্যারেন্টিং, আমরা এটা জানি না। এই নিয়েও আমার একটা বই আছে, শিশু বিকাশ, আমার 3টা বই সেটাই আছে। আসলে সঠিক জায়গাটি কোনটি? হ্যাঁ, লালন পালন করার সঠিক পদ্ধতিগুলি আমাদের জানতে হবে। শিশুকে রেজিলিয়েন্স যেটাকে বলে, ঘাত প্রতিঘাত আসবে, চ্যালেঞ্জ আসবে, সমস্যা আসবে, এটাকে মোকাবিলা করতে হবে, পড়ে যাবা তারপর উঠে দাঁড়াবা, ঘুরে দাঁড়াবা। এই যে মানে সংকটের মুখেও পড়ে গেলেও আবার আমাকে উঠে দাঁড়াইতে হবে, আবার ঘুরে দাঁড়াইতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, এই রেজিলিয়েন্স শিক্ষা দিতে হবে। তারপর যে কোনো চ্যালেঞ্জকে আমরা মোকাবেলার জন্য, অভিযোজন করার জন্য হয় এটাকে তুমি অ্যাকসেপ্ট করবা অথবা অ্যাডজাস্ট করবা, এটাকে মানিয়ে নেওয়া, নিজের মতন করে নেওয়া, বা এটাকে একটু পরিমার্জন করে চলে নেওয়া, অথবা যদি হয়ে থাকে ওকে হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, জীবনে তো এরকম হতেই পারে, অনেক রকমের ঘটনাই আছে যেটা আমরা এড়িয়ে যেতে পারবো না বা যেটা সমাধান করতে পারবো না। তাহলে কি আছে, তাই বলে কি এটা নিয়ে আমরা বসে থাকতে হবে? ওকে, এটা মেনে নিয়ে জীবনে আরও তো অনেক পথ আছে, আরও তো অনেক রাস্তা আছে, আমরা সেই রাস্তায় আসবো, নতুন রাস্তা তৈরি করে নেব, এইভাবে থাকতে হবে। আর সমাজে কেউ, রাষ্ট্রেরও কিছু দায়িত্ব আছে। সমাজের সব মানুষ, আপনি যেটা বলছিলেন, সোশ্যাল নেটওয়ার্ক একটা গুরুত্বপূর্ণ সেফটি আমাদের জন্য। যাদের সোশ্যাল নেটওয়ার্ক ভালো আছে, আত্মীয়দের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে বা অন্যান্যদের সঙ্গে যোগাযোগটা অনেক ভালো থাকে, তারা কিন্তু মানসিক সহায়তা এই সংকটকালীন সময়ে তারা সাপোর্ট বেশি দিতে পারে। পেয়ে থাকে। খুবই আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই যোগাযোগের জায়গাটি যেটা থেকে আসলে আমরা দূরে সরে গেছি সেটিকে আবার যতখানি শক্ত করা যায় সেটি নিশ্চয়ই তাদের এই সংকটকালীন সময়ে নিশ্চয়ই উত্তরণের পথকে আরো সুগম করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শকদের নিশ্চয়ই এই সময়ে সংকট এবং শঙ্কায় তাদের মানসিক যত্ন নেওয়ার ব্যাপারটিকে আরো প্রসারিত করবে। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল আইয়ের দর্শক মণ্ডলী এবং যারা কর্মকুশলী আছেন সবাইকে অনেক ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সংকটে শঙ্কায় মনের যত্ন নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম এবং আশা করছি যে এই জায়গাটি থেকে উত্তরণের পথ অনেক বেশি সুগম হবে এই আলোচনার মাধ্যমে, এবং আমরা প্রত্যেকে মানসিকভাবে আমাদের যে স্থিতিশীলতা সেটি বজায় রাখবো, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।